আমার নাম হচ্ছে সঞ্জয় যাদব। আমি এসেছি দমদম ক্যান্টনমেন্ট থেকে। আমার বাপের বাড়ি কলকাতা মানে দক্ষিণেশ্বরের কাছে, এবার বড়নগরেই। আর আমার বিয়ে হয়েছে শান্তিপুরে। আপনার নামটা আগে বলুন। আমার নাম রেবা দে। বাবলিদি, এটা খুব রেয়ার হয় যে কেউ প্রথমবার বলে যাব, সেদিনটা হ্যাপেন্স টু বি যে আপনার জন্মদিন, সবচেয়ে আগে শুভ জন্মদিন। সেকেন্ড হচ্ছে যে ভারতবর্ষের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে মেয়েদেরকে নিয়ে। আমরা এমন একটা সিস্টেম করেছি যেখানে তাদেরকে একটা অসহায় একটা স্ট্যাম্পই মেরে দেওয়া হয়েছে, সেখানে আপনি তার অ্যাগেনস্টে কাজ করছেন। আপনি অসহায় নন, এবং অসহায় মায়েদের শুধু পাশেই দাঁড়াচ্ছেন না, সলিউশনটা বার করছেন, বাড়ি বাড়ি যাচ্ছেন। এইবার যে দিদি এসছেন, আপনার মুখে শুনে তারপরে ওনার কথাটা শুনবো বাবলিদির, যে এই কেসটাকে হ্যান্ডেল করতে গিয়ে কী কী প্রবলেম হয়েছে। আপনার প্রবলেমটা এবার বলুন। আমার প্রবলেম, আমার প্রথমত মানে আমি শ্বশুর বাড়িতে সংসার কিছুই পাইনি। আমাকে মারধর করে, মানে যেভাবে মানসিক যন্ত্রণা দেওয়া যায়, হ্যাঁ মানে সব রকমই আমাকে করা হতো। তারপর আমি এই সব করার পরে আমাকে বাড়িতে ঢুকতে দেওয়া হতো না। আমার শ্বশুর মশাই বলতেন যে আমি, আপনার ইস্যু ছিল মানে যখন এগুলো ঘটছে তখন কি আপনার বাচ্চা ছিল? হ্যাঁ মানে বাচ্চা হয়ে গেছে, তার মানে 3-4 বছর আপনার বিয়ের হয়ে গেছে তখন, আমি ধরে আমার নিচ্ছি। 2011 সালে বিয়ে হয়েছে, আমার হ্যাঁ। সন্তান হয়েছে 2012 সালে। আচ্ছা, তো তারপর আমি জানতে পারি যে আমার স্বামী এরকম অন্য এক মহিলার সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে গেছে। তারপর এই নিয়ে নানান সংসারে যেরকম অশান্তি হয় এগুলো হতো মাঝে মাঝে। তারপরে আমাকে শ্বশুরবাড়ি থেকে অত্যাচার শুরু হয় আমার স্বামী। তারপরে এসব অশান্তি হতে হতে নিরুদ্দেশ। তারপরে আমার শ্বশুর শাশুড়ি ননদ নন্দাইজি সকলে মিলে আমার উপরে টর্চারিংগুলো শুরু করে। টর্চারিং হওয়ার পর তারপরে আমি কোর্ট কেস কাবারি নানান রকম যা যা করণীয় সবই আমি করেছিলাম। তাতেও করে আমি কোনো লাভ পাইনি, কোনো কিছু লাভ পাইনি আমি। মানে আপনি বলছেন পুরো লিগ্যাল সিস্টেমটা ইজ এ ওয়েস্ট বাবলিদি। মানে আমি যেটা সিম্পল ওনার কথা, মানে এর আগে যে বুঝলাম কথা বলে যে মিনিংলেস। যখন ও কিছু পাইনি, প্রায় মামলা প্রায় চলছিল, তখন ও যখন আমার কাছে এসেছিল ক বছর, তখন মানে কোন বছর? কত বছর? তখন আমি বাবলিদির কাছে এসেছি তখন 2000 খুব জোর হলে 16 হবে, এরকম হবে 2016 এরকমই হবে। বাবলিদি চলছিল, মামলাটা চলছিল আমার 2014 থেকে। 2014 থেকে। বাবলিদি, এই পরেরটা আপনার থেকে শুনতে চাইছি যে 2016 টু 2020 ওনার যাত্রা তো কষ্টের থেকে সুখের হলো আপনার হাত ধরে। আপনার থেকে যেটা জানতে চাইবো, এই পুরো প্রসেসটা, এই যে অসহায় থেকে সহায় করে দেওয়া, এইটা একটু জানতে চাই আজকে। দেখুন, ও যখন আমার মাধ্যমে এসেছিল, সেটাও আমার জি 24 ঘন্টা অনুদান মাধ্যমে এসেছিল কেসটা। আমার খুব চ্যালেঞ্জের সাথে কাজটি নিয়েছিলাম যে আমি মেয়েটিকে একটা আইনতভাবে বিচার পাইনি, সেই মেয়েটিকে একটা সুবিচার সামাজিক দৃষ্টিকোণ থেকে পাইয়ে দেব, এবং তার সন্তানকে। সেটাই আসল বিচার, সেটাই আসল বিচার। এবং ওর আবেদন ছিল যে আমার বাবা মা খুব দুস্থ, আমার মাথা গুজার ঠাঁই নেই, আমার মাথা গুজার ঠাঁই দরকার। আর আমার সন্তানকে নিয়ে, শাশুড়ি শ্বশুরকে আমি সবকিছু দেখবো, তাদেরকে নিয়ে ভালো থাকতে পারি তার ব্যবস্থা করতে। না, শ্বশুর শাশুড়ি তো ওকে মারছে, নিপীড়ন করছে, হ্যাঁ, তা সত্ত্বেও কি আপনি ওই বাড়িতেই আছেন এখন? আমি এখন আপাতত ওই বাড়িতে আছি বলতে কি, আমার শ্বশুর মারা গেছেন, শাশুড়ি মা এখন মেয়েদের কাছে থাকেন। আচ্ছা, আমি এখন বাপের বাড়িতে আছি। উনি বাপের বাড়িতে আছেন এখন আপাতত ঘুরতে এসেছে। আচ্ছা 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 আচ্ছা। এই মতো পরিস্থিতিতে আমি ওখানে পৌঁছাই, শ্বশুর শাশুড়ির সাথে কথা বলি। ওনারা কোনো মতেই বউকে মেনে নিতে চান না। সেই জায়গায় লড়াই দিয়ে ওনারা আমাকে হেসো দিয়ে কাটতেও এসেছিলেন গ্রামের লোকের সামনে। আচ্ছা, সেরকম একটা সম্মুখীন হয়ে আমি ওনাদেরকে খুঁজে বের করি, কারণ ওনারাও পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। আচ্ছা, সেই রকম ভাবে খুঁজে বার করি। তারপর দাদি যখন কাটতে আসে, তারপরেও সেখানে গ্রাম লোক জড়ো হয়ে গেছিল। তারপরেও মেয়েটিকে যাতে বিচার পাই, মেয়েটিকে ঘরে তোলার জন্য তাদের সাথে বসে যখন দেখেছি যে ভালোভাবে হচ্ছে না, তখন ওখানে পুলিশ প্রশাসনকেও খবর দেওয়া হয়। আচ্ছা, পুলিশ প্রশাসন সেখানে আসেন, আসার পরে সমস্ত কিছু বিষয়টা জানেন, এবং জানার পর আগে যে পুলিশ প্রশাসন সহযোগিতা করেনি, কিন্তু আমার সামনে ওকে পুরোপুরি সহযোগিতা করেছে। আচ্ছা, এবার সহযোগিতা করার পর ওনাকে আমরা ঘরে তুলে দিই সবার সামনে, এবং পুলিশ প্রশাসনের সামনে ঘরে তুলে দেওয়ার পর তখন তো ওকে খেতে দেবে না, ওকে পুরো আলাদা করে দিল। এবার সন্তান নিয়ে, ওর 5 বছর না 6 বছরের সন্তান, তখন কি করে খাবে ও? তো সেই মতো পরিস্থিতিতে আমি যাই থানাতে। এবার আমি যতটুকু পেরেছি ওকে অর্থ দিয়ে ওকে সাহায্য করেছি, চাল ডাল কিনে দিয়ে, ওর বাবা মাও সহযোগিতা করেছে। সেই মতো বুঝি থানায় যাই। থানার থেকে অসীম বাবু ছিলেন তখন, ওখানকার থানার মনুটিয়া থানার ওসি। আচ্ছা, তো উনি তখন আমাকে বললেন যে আপনি খুব মহৎ কাজ করছেন,
আপনার কাজটাকে আমি সম্মান জানাচ্ছি, এখন কি প্রবলেম বলুন। আর দেখুন একটাই প্রবলেম, ও এখনো ওখানে আছে, ঘরে ঠিক করে থাকা, কিন্তু সুরক্ষিত নেই। হ্যাঁ তো হ্যাঁ এই সুরক্ষিতটা আপনাকে রাখতে হবে। তখন হ্যাঁ। ওর কাছ থেকে বিষয়টা পুরো জানার পরে ওকে বললো যে আপনি একটা হাতের কাজ করুন না, দিয়ে বাহ, নিজে রোজগার করুন। বাহ বাহ বাহ, সেলাই জানেন? ও বললো কি যে না সেলাই জানি না। আরাম তোমাকে সেলাই শেখানো, আমি নিজে খরচা করে ইয়ে করবো, কিন্তু বাহ বাহ, আমি মেশিন কিনে দেওয়ার মতো ক্ষমতা আমার এখন নেই। তখন স্যার বললেন যে আমি সেলাই আপনি শেখান আর মেশিন আমি কিনে দেবো। বাহ বাহ। উনি কি করলেন, পরে 1 সপ্তাহের মধ্যে ওনার বাড়িতে নতুন মেশিন পাঠিয়ে দিলেন। আপনি কাজ শিখলেন এবং কাজটা কি করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কাজটা করছি, ইনকাম করছেন? হ্যাঁ বাহ ইনকাম করছি, আমার ছোট বাচ্চাটাকে মানুষ করছি। বাহ, তবে আজ দিদি বাবলি দি না থাকলে বোধহয় আমি আজকে এই পরিস্থিতিতে পৌঁছাতে পারতাম না। বাবলি দি আমার জন্য অনেক লড়াই করেছেন, এটুকু আমি জোর গলায় বলতে পারি। বাবলি দি, আর হ্যাঁ বাবলিদির আপনি শেষ কাছে- করুন। হ্যাঁ, বাবলিদির কাছে যে কারুর কোনো প্রবলেম নিয়ে আসলে আমি আশা করি বাবলিদি এই মানে প্রবলেমগুলো সলভ করতে পারবে, এগুলো আমি গ্যারান্টি এবং সিওর দিয়ে বলতে পারি। বাবলিদি একটা কথা বলবো, আমাদের মা দুর্গার হাতে 10টা হাত দেওয়া আছে, তার সাহস আছে বলে 10টা হাত, আমি এটা মনে করি। এবার আপনি কি করে এই হাতগুলোকে বাড়াবেন? এই যে অসহায় মায়েরা এলেন, তার একটা জায়গা করে নিতে পারলেন, এদেরকে হোয়াটসঅ্যাপ সেন্টার, এদেরকে মায়েদের ব্যাংক খুলে দেওয়া, গ্রামে গিয়ে যাতে ওনারাই কমপ্লেনগুলো আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করে ভিডিও করে পাঠাতে পারেন, এরকম কিছু ভাবা যায় না? হ্যাঁ অবশ্যই ভাবা যায়, এটা আমি ভেবেওছি, কিন্তু আমি খুব তাড়াতাড়ি সেই পদ্ধতিতে এগোবো। আচ্ছা, ভেরি গুড, এবং আমি চাইছি যে যারা মহিলারা আছে অসহায় তারাও নির্ভরশীল হোক। রাইট। আমি কিছু বৃদ্ধ মা বাবা যাদেরকে সন্তানরা দেখেন না, ছেলেমেয়েরা দেখেন না, তাদেরকেও যাতে আমার সেখান থেকে আমি চাইছি যে পুরনো খাতা বই, বই, হ্যাঁ, এই সব তার মানে নিয়ে- নিউজপেপার ব্যাংক আপনি লঞ্চ করবেন? একদম করবো। ঠিক, ঠিক ধন্যবাদ আছে। ধন্যবাদ। এই নিয়ে আমি চাইছি আর নিজে স্বনির্ভর হবো এবং সবাইকে সবাইকে স্বনির্ভর করব। একদম ধন্যবাদ। মানে আমি আমার দিক দিয়ে যখন বাড়িতে প্রেজেন্ট করব তখন নিউজপেপার ব্যাংক নিয়ে ডিটেলে বলবো, কারণ আরেকজন মা এসেছিলেন আপনার কি বলে দক্ষিণেশ্বর থেকে, হ্যাঁ তিনি ওই টাকা দিয়েছেন, টাকা ফেরত পাচ্ছেন না, একটু অসহায় অবস্থা, একদম যে তারা যেন দাঁড়াতে পারে, একদম। এটাই মেইন। একদম ধন্যবাদ দিদি। থ্যাংক ইউ। গভীরতম রাতের পরে একটা সকাল আসবে, এই আশায় আমরা 72টি বছর কাটিয়ে দিয়েছি। আজও একটা সকালের কথা বলবো। কালকের সকালটা ছিল দুটো সকালের, একটা হচ্ছে খেলার জগতে, আর একটা হচ্ছে আমাদের ফ্যামিলি নিয়ে যে কাজগুলো আমরা করি বা করে উঠতে পারি না। শুধুমাত্র আজকে আমি কথা বলবো বাবলি দিকে নিয়ে। বাবলি দিকে নিয়ে বলতে গেলে সবচেয়ে আগে বুঝে নেওয়া দরকার আমরা সোশ্যাল অ্যাক্টিভিটি বা সোশ্যাল ওয়ার্কার মানে বুঝিটা কি। আমাদের দেশে সোশ্যাল ওয়ার্ক হচ্ছে কম্বল দান করো, কারোর ধর্ষণ হয়ে গেছে তার বাড়িতে যাও, তার সঙ্গে সমবেদনা জানাও, সমবেদনা জানিয়ে তাকে ফিরে আসো। এর পরে যে কাজটি হচ্ছে সেটা ভারতবর্ষের সবচেয়ে বড় কাজ, মানে নিউক্লিয়ার ওপেনের থেকেও ডেঞ্জারাস, যেটা প্রত্যেকটা বাড়িতে ফাটছে এবং যেটা নিয়ে ভারতবর্ষের কেউ কাজই করতে চায় না। এবং সবচেয়ে ডেঞ্জারাস পার্ট হচ্ছে যে যে কাজটার জন্য হাজারো হাজারো মানুষ ইনকামও করছেন। আমি বিয়ের কথা বলছি। আপনার বিয়েতে লাখো লাখো খরচা করছেন, প্যান্ডেলের পেছনে, খাবারের পেছনে, নিমন্ত্রণের পেছনে, নিমন্ত্রণ কার্ডের পেছনে। ঠিক বিয়ের 2 থেকে 3 বছরের ভেতরে দুটো মানুষ সেপারেট হয়ে যাচ্ছে, একদম ডিভোর্সের কথা বলছি। এই কথাটা বলতে গিয়ে আপনি ভাবুন তো, ভারতবর্ষের যে আমরা হিন্দু মতে বিয়ে করি, মন্ত্র পড়ি, আগুনের চারিদিকে ঘুরি, 7 পাকে বাধা বলি, কত কিছু শুভ থাকে সেই বিয়ের ভেতরে যেটা বলা হয়। তাহলে 2.5 থেকে 3 বছরের ভেতরে কি এমন ঘটে যে প্রায় 80% কেস ডিভোর্সে চলে যায়? আপনি ভাবুন, আপনি এমন একটা কথা বলছেন যেটা 5000 বছর পুরনো, যেটা এস্টাবলিশ ট্রুথ, কিন্তু সেই ট্রুথের পেছনের মানে জঘন্য মিথ্যে কথাটা কি, যে সেটা সত্যি নয়। আমরা নিজেদেরকে ইভ্যালুয়েশন করতে এখনো শিখিনি। ইভ্যালুয়েশন করতে শিখিনি বলে ভুলটাকে আমরা প্রতিবার করে রিপিট করি। আপনি বলবেন যে আমার বিয়েতে তো কিছু হয়নি। না, আপনার বিয়েতে কিছু হয়নি, তাহলে অন্যের বিয়েতে হয়নি সেই ভুলটা আমরা ধরবো না।
আমরা যখন বলছি গভর্নমেন্টকে ডাটা দাও যে কজন দিহারি মজদুর মারা গেছে, তাহলে ভারতবর্ষের সাধারণ মানুষ এই ডাটা তৈরি করবে না কেন যে কটা বিয়ের পর কটা ডিভোর্স হচ্ছে, এবং এই ডিভোর্সের জন্য একটা কোর্ট চলছে, এই ডিভোর্সের জন্য কিছু উকিল চলছেন, এবং তারা চাইছেন আপনার ভেতরে সেপারেশন হয়ে যাক। তারই মধ্যে একটা বাস স্ট্যান্ডের, নতুন বাস স্ট্যান্ডের সামনে কৃষ্ণনগরের রাস্তার উপরে হর্নের মধ্যে আপনি আপনার ব্যথাটা জানাচ্ছেন আর একজন শুনছেন, তার নাম বাবলিদি। আই থিঙ্ক ইন্ট্রোডাকশন ইজ এনাফ যে আপনি বুঝতে পারছেন যে যখন আপনার কথা পুলিশে শুনবে না, যখন আপনাকে পাত্তাই দেবে না, আমার স্ত্রীর সঙ্গে বলছে না, এই কথাটা কেন কেউ পুলিশ শুনতে যাবে? তার তো আরও 10টা কাজ রয়েছে, 20টা মার্ডার, 20টা ধর্ষণ, 20টা কিডন্যাপিং, তারপরে আমাদের মানবাধিকারের কেসগুলো, তার সঙ্গে নেতাদের ফাইল ফরমাইশ খাটা। এর বাইরে সে কি করে ভাববে আপনাকে নিয়ে? আপনার বাড়ির লোক সেই মানে কি বলে আগুনটি জ্বালিয়ে তার ভেতরে ঘি দিয়ে যাচ্ছে, তোর বউ এই বললো, তোর স্বামী সেই বললো, তোর মুখ ওই বললো। এই পুরো ঘটনার চক্রে, এই পুরো মহাভারতে একটা নেক্সট জেনারেশন বরবাদ হয়ে যাচ্ছে। 2 বছর বিয়ে করার পর স্বামী চলে গেছে, 3 বছর বিয়ে করার পরে বউ চলে গেছে। আপনি ভাবুন, এই কথা ভারতবর্ষের কেউ শুনতেই চায় না। এবং তার জন্য একটা ডেডিকেট চ্যানেল হচ্ছে ভাবনা মুখ। তার কারণ হচ্ছে বাবলিদি আমাকে যেটা বললেন, শুধু এটাকে প্রমোট করাই নয়, প্রমোট করা মানে হচ্ছে যাতে ডিভোর্স না হয় সেই প্রমোশনের কথা বলছি। বিয়ে তো আপনি করবেন, তবে একটা কথা আমি ভাবনা মুখ থেকে বলি, বিয়ের সময় খরচা করবেন না। বাচ্চা বয়স থেকে ছেলেদেরও বলছি, মেয়েদেরও বলছি, আপনারা আপনাদের নামে ফিক্স করুন। সেই নিয়মও আমি বলে দেবো, কারণ বাবলুদির মাধ্যমে শুধু 100-200টা নিউজ পেপার ব্যাংক নয়, 400টা 500টা নিউজ ব্যাংক নয়, তার চেয়ে বেশি হতে পারে। তার সঙ্গে যেটা হবে, আপনারা বাবলিদিকে অ্যাপ্লাই করবেন, যারা বাবলিদির সঙ্গে কাজ করছেন, এবং যারা এটাকে শুনছেন এবং কাজ করতে চান তারাও অ্যাপ্লাই করবেন। দেখবেন ম্যারেজ রেজিস্ট্রেশন ব্যুরো করে অনেকগুলো বোর্ড লাগানো থাকে আমাদের বাংলার চারিদিকে। তাহলে আপনার ফ্যামিলিকে জুড়বে, সেই বোর্ড লাগানো নেই কেন? ফ্যামিলি হিলিং সেন্টার, আমরা ডিভোর্সের কেস সলভ করে দিই, ঠিক এইটা লেখা থাকবে। এবং এইভাবে আপনারা ক্যামেরা ধরবেন, আপনার কাছে যখন কেউ আসবে তার কেস বলতে, তাকে রেকর্ড করবেন, স্ট্যান্ডে রাখবেন ক্যামেরা, তার প্রবলেমগুলো শুনবেন, শুনে বাবলিদিকে পাঠাবেন। বাবলিদি তার অফিসে বসে দেখবেন বা বাড়িতে বসে দেখবেন, তারপরে তাকে কি অ্যাডভাইস দেওয়ার কথা সেটা ওভার দ্য ফোন বা উনি মেসেজ করে পাঠাবেন, মানে তিনিও ভিডিও করে পাঠাবেন। এই 2 সমন্বয়কে ভাবনামুখ আপলোড করে দেবে। এটা গেল প্রথম স্টেপ। এবার যেখানে যেখানে হোয়াটসঅ্যাপ সেন্টার খুলছে, আমি কেন এতগুলো কথা বলছি, কোর্ট আপনার কাছে হেঁটে যায় না প্রবলেম সলভ করার জন্য, কোর্ট অপেক্ষা করে কবে আপনার ক্রাইম হবে দেশে, সেই ক্রাইমটি উকিলকে পে করে আপনাকে তার জাজের কাছে যেতে হবে, এবং মহামান্য জাজ বলিবেন বড় ভুল হয়েছে, কিন্তু তিনি কোনো রকম কেস সলভ করতে পারবেন না। ভারতবর্ষে 100 কোটি গরিব এই জন্যে আছে, কারণ আমাদের দেশের সিস্টেম, আমাদের দেশ না, পুরো পৃথিবী জুড়ে সিস্টেমটাকে তৈরি করা হয়েছে যাতে আপনি গরিব থাকেন, যাতে আপনি কমপ্লেন সেন্টারে গিয়ে কমপ্লেন করতে পারেন। কিন্তু সলিউশন সেন্টার ভারতবর্ষে একটাও নেই। মানে না, এতগুলো আশ্রমের নাম শুনেছেন, এত কোটি কোটি সাধুরা রয়েছে, এত বড় বড় মন্ত্র রয়েছে যেটা ঘন্টার পর ঘন্টা আমরা পড়ি, তাহলে দেশে ধর্ষণ হয় কি করে, দেশে কিডন্যাপিং হয় কি করে, আমেরিকার মতন পুরো পেট চুরে কিডনি পাচার হয় কি করে, এবং সেটাকে আটকানোর কোনো সেন্টার নেই। সেই কাজটি বাবলিদি করছেন যখন তিনি লাইভ করতে করতে ঢুকে যান একজন পুলিশ সার্জেন্টের রুমে, যেটা কি হচ্ছে, সাধারণ মানুষকে এইভাবে ফাইন করা হচ্ছে কেন? আমরা ফেসবুকে অনেক দেখেছি, পুলিশেরা ফাইন করছে, অমুক করছে, তমুক করছে। ফাইনের টাকায় তো পুলিশ ডিপার্টমেন্ট চলে, মানে আমাদের সার্জেন্ট ডিপার্টমেন্ট চলে। ট্যাক্সিওয়ালাকে ফাইন, অটোওয়ালাকে ফাইন, টোটোওয়ালাকে ফাইন, অথচ এটা কোনোদিন বলা হলো না যে দেশে একটা হেল্প সেন্টার খোলা হোক। এবার আমি আমার নেক্সট স্টেজে এলাম। বাবলিদির সঙ্গে যারা কাজ করছেন এবং যারা কাজ করতে চান, তারা কেন পাড়াতে হেল্প সেন্টার খুলবেন না? এই হেল্প সেন্টার হচ্ছে হোয়াটসঅ্যাপ সেন্টারও বটে, যারা ভিডিও রেকর্ডিং করে পাঠাবেন। তার মানে জাস্টিস সিস্টেম উইল রিচ টু ডোর স্টেপ। দুয়ারে দুয়ারে সরকার নয়, সরকার দুয়ারে দুয়ারে থাকবে, আপনার বাড়িতে থাকবে, কারণ আপনি সরকার। আপনি যেমন হোয়াটসঅ্যাপ করে পাঠাবেন ভিডিও রেকর্ডিং করে, পাড়ার শুধু যাদের ডিভোর্স হচ্ছে তাদের কেস নয়, সেটাকে সলিউশন দেওয়ার জন্য নয়, পাড়াতে যারা আর্থিক সাহায্য চাই তাকেও আপনি রেকর্ড করবেন, পাড়াতে কোনো স্টুডেন্ট পড়তে পারছে না তাকেও আপনি রেকর্ড করবেন, পাড়াতে কেউ ব্লাড পাচ্ছে না সেটাও আপনি রেকর্ড করবেন।
তাহলে ভারতবর্ষের যখন কমপ্লেনগুলো আসবে, বাবলিদি যে সলিউশনগুলো দেবেন, তার সঙ্গে যে ব্যাংকগুলো খুলবে, এই তিনটের সমন্বয় ভারতবর্ষের সবচেয়ে বেশি এমপ্লয়মেন্ট জেনারেট হবে। তার কারণ হচ্ছে যে টাকাটা আপনার পাড়া ভিত্তিক উঠলো, যে মানুষেরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে তারাও দেশ সেবা করতে চান এবং তার প্রয়োজনে তার পাশে 1 কোটি লোক দাঁড়িয়ে থাকবে যে এই সিস্টেমটাকে বুঝবেন, তারা আমাদের সঙ্গে যুক্ত হবেন। একটা লিফলেট আপনার বাড়িতে পৌঁছাবে আমাদের হেল্প সেন্টারের মাধ্যমে, যেখানে হয়তো লেখা থাকবে যে ভারতবর্ষ আপনার পাশে দাঁড়াতে চায়। আপনি কি ভারতবাসী হয়ে ভারতবর্ষের মানুষদের পাশে দাঁড়াতে চান? যদি এটা ঠিক করে উঠতে পারেন, তাহলে ভারতবর্ষের নেক্সট প্রাইজটার কেউ আটকাতে পারবে না। তার কারণ হচ্ছে 70 বছর ধরে খারাপ মানুষেরা এক হয়ে এখন তাদের ভাঙার পালা। বুঝতেই পারছেন, যারা কৃষকদের পাশে দাঁড়াতে পারছে না, যারা বেটি বাঁচাও বেটি পড়াও বলে বেটিদের পাশে দাঁড়াতে পারছে না, হাতরাসের একটা ঘটনা ঘটে যাওয়াতে আমাদের বিজেপি মহলে সবাই চুপ ছিল। তারা কেন ভারত জুড়ে প্রোটেস্ট করেনি যে না, এটা হতে পারে না, একটা মেয়েকে রাত্রিবেলা এইভাবে জ্বালানো যেতে পারে না, যতক্ষণ না তার বাড়ির লোকেরা তার পাশে থাকছে, সম্মানজনক তাকে শেষ বিদায় দেওয়া গেল না। ভারতবর্ষ হিসেবে সেদিন আমার ভীষণ রাগ হয়েছিল। এবং আমরা যে কাজটা করছি, যে প্রত্যেকটা মেয়ে যেন সম্মান পায়, তার জন্য কোনো পুরুষ মানুষের দিকে তাকিয়ে থাকতে হবে না। মেয়েদের রাইজ কেন হবে না? শুধুমাত্র বাবলিদি কাজ করে যাবেন আর আমরা বলবো দিদি দারুণ কাজ করছেন কেন হবে? তার গাইডেন্সে ভারতবর্ষে কেন অনেকগুলো সেন্টার খুলবে না? যে কাজটা শ্যামল দ্বারা করছেন, যে কাজটা জর্নাদি করছেন, আমি ধরে নিচ্ছি বাবলিদির আন্ডারে সব কিছু খুলে গেল, লিফলেট পৌঁছে গেল, আপনারা পাড়া ভিত্তিক এক হলেন, তাহলে আপনারা জানাতে পারছেন প্রতি শনিবার করে, যেটা লিফলেটে লেখা থাকবে, যে আপনারা গিয়ে সেখানে কমপ্লেনটা করতে পারছেন অনলাইন। তাহলে ভারতবর্ষের সব নেতারা বাড়িতে বসে দেখতে পারবেন যে জনসাধারণের কমপ্লেনটা কি। তার স্টেজ হচ্ছে ভাবনামুখ। এইবার আমরা খুলব পেজ ওয়াইজ যে এই বাবলিদিকে প্রমোট করা হবে। কেন প্রমোট করা হবে? তার কারণ হচ্ছে ভারতবর্ষের কোনো নেতা নিজেদেরকে সেই স্টেজে প্রমোট করতে পারেনি যেখান থেকে তিনি কোনো সমাধান আনতে পারেন। না পেরেছে পুলিশ, না পেরেছে উকিল, না পেরেছে কোনো জাজ, না পেরেছে হাজার হাজার এনজিও, যেটা উনি এনজিও না করে কাজটি করছেন। আমারই ঘাড়ে দায়িত্বটা পড়েছে সেই ট্রাস্টটাকে রেজিস্টার্ড করে দেবো, এবং এই দায়িত্বটা আমি নিয়েছি। আজ থেকে শুরু হচ্ছে সেই প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে এসে ভারতবর্ষের জনসাধারণরা তাদেরই সমস্যা মেটাবেন। মানে আপনি পুলিশের কাছে যানই, আপনি উকিলের কাছে যান, তারা যদি সমস্যা মিটিয়ে দিতে পারতো, তাহলে ভারতবর্ষের কোর্টে এখন মাছি ওড়াতো, কোনো বন্ড রাখতে হতো না। তাহলে বলবেন উকিলদের ইনকাম কি করে হতো? তাহলে তো এবার নেক্সট প্রশ্ন আসে, উকিলদের ইনকাম কি করে হতো? উকিলরা যদি নিজেরাই কমপ্লেন সেন্টার না হয় সলিউশন সেন্টার হয়ে যেতেন, তাহলে অর্ধেক কেস কোর্ট অবধি যেতেই হতো না, ভারতবর্ষের ক্রাইম কমে যেত, ভারতবর্ষের জেলে এতগুলো লোক থাকতো না, ভারতবর্ষের জেলের পেছনে যত খরচা হয় সেগুলো যদি উকিলদেরকে দিয়ে দেওয়া হয়, তাহলে ভারতবর্ষের ক্রাইম কমে যাবে। সেই টাকাগুলো যদি পুলিশদের দিয়ে দেওয়া হয়, তাহলে ভারতবর্ষের ক্রাইম কমে যাবে। এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে যে কথাগুলো মানুষ শুনতে চায় না, সেগুলো যদি বাবলিদিরা শুনে আমাদের জন্য আপলোড করে দেন, তাহলে ভারতবর্ষ ক্রাইম ফ্রিও হতে পারে একটা দিন। আমরা সেই সকালের অপেক্ষায় আছি যখন বাবলিদি ফুললি অর্গানাইজড হয়ে ভারতবর্ষের একটা দুটো সমস্যা নয়, হাজারো হাজারো সমস্যা এক জায়গায় বসে মেটাতে পারবেন। কারণ তার সঙ্গে যারা কাজ করেন তারাও তো ভারতবাসী। তাহলে আমরা অ্যাক্টিভিটির দিকে তাকিয়ে আছি, আমরা তাকিয়ে আছি সেই মিটিংয়ের দিকে যেখানে হাজারো হাজারো লোক এসে ডিরেক্টলি বুঝে নেবে তাদের কাজটা কী হবে, এবং ভারতবর্ষ নেক্সট স্টেপটা নেবে টুয়ার্ডস ফ্রিডম অফ ইকোনমি, লিবারেশন অফ ইকোনমি। ভারতবর্ষের মেন প্রবলেম হচ্ছে ভারতবর্ষের সাধারণ মানুষেরা, ইনক্লুডিং আমরা টাকাটা ঠিক করে হ্যান্ডেল করতে পারি না। সাধারণ ভারতবাসীর ট্যাক্সের টাকায় আমাদের দেশ চলে, এবার সাধারণ দেশবাসীর টাকায়, তাদের ডোনেশনের টাকায় ভারতবর্ষ চলবে। শুধু ক্লাব, মন্দির, মসজিদ, অফিস নয়, সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির মায়েরা এগুলোকে চালিয়ে দেশে পরিবর্তন আনবে।